গুড মর্নিং। আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ভ্লগে আপনাদেরকে স্বাগত। আশা করি সকলে ভালোই আছেন। আজ মঙ্গলবার, আজ আমার কলেজ আছে আর উত্তমেরও রয়েছে অফিস। ওর আজকে অনেক সকালে বেরোনোর ছিল, 6:10 ট্রেন ধরেছে, তাই সকালবেলায় ওকে আমি আর ব্লগে নিতে পারিনি। তাতে কোনো অসুবিধা নেই, আপনাদেরকে আজকে আমি নিয়ে যাব আমার কলেজে। অনেকেই জানতে চান আমি কোন কলেজে চাকরি করি, আমার ডিপার্টমেন্ট কেমন, সবটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আর সাথে আপনাদের একটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আসলে প্রশ্ন ঠিক নয়, আমি কোনো একটা ভ্লগে বলেছিলাম যে আমার জীবনে এমন একটি সময় আসে যখন আমার পড়াশোনা প্রায় বন্ধ হয়ে যাবার জোগাড় হয়েছিল, আর সেই সময় মা আমার পাশে পুরো বটবৃক্ষের মতন দাঁড়িয়েছিলেন, আর যার কারণেই আজকের এই প্রিয়াঙ্কিকে আপনারা দেখতে পাচ্ছেন। যাই হোক, আর বেশি কথা না বলে চলুন সুন্দর করে দিনটাকে শুরু করি। এখন ঘড়িতে বাজে 8:40। আজকে আমি একটা আনারকলি 3 পিস পরে কলেজ যাব। গতদিন এই 3 পিসটা পরে আর তার সাথে আরও একটা সালোয়ার কামিজের রিভিউ আমি আপনাদের সাথে শেয়ার করেছি। ইচ্ছা আছে আজকে খুব সুন্দর করে রেডি হয়ে কলেজ বেরোবো। অনেক দিন এরকম পরিপাটি হয়ে যায় না, এত তাড়াহুড়ো থাকে, যা সামনের উপরে পাই সেরকমই একটা কিছু পরে চলে যাই কলেজ। কিন্তু আজকে মনটা খুব খুশি খুশি আছে, কারণ সকালবেলায় উত্তম যেহেতু বেরিয়ে গেছে, তাই আমার অনেক তাড়াতাড়ি কাজগুলো হয়ে গিয়েছিল আর হাতে সময়ও পেয়েছি খানিকটা। এখন তো ল্যাভেন্ডার কালার ভীষণ ফ্যাশনে ইন। এই রঙের সালোয়ার কামিজ এর আগের একটা আমার আছে, সেটা সাইড কাট, আর এটা পিওর কাটনের ওপরে প্রিন্টেড ভি নেক, আর পুরো এই ক্রসের কাজ বলে মনে হয়, ক্রুশের লেস বসানো। এত সুন্দর, মানে এত ভালো ফাইন কোয়ালিটির কাপড়, মানে আমি কি বলবো। তবে এটা কিন্তু কোনো ব্র্যান্ড প্রমোশন নয়। আর এর সাথে আমি আজকে ঠিক করেছি একটা ঝুমকা পরবো। তো বড় পরবো না একটু মাঝারি সাইজ পরবো সেটা নিয়ে কনফিউজ ছিলাম। দেখলাম না কলেজ বাবা, এত জাঙ্ক পরার কোনো মানেই হয় না। একটা মাঝারি সাইজের লোটাস ঝুমকা আমি পরে নিয়েছি। ওয়েদার রিপোর্টে আজকে আছে বৃষ্টি হবে। আমি জানি না এত সুন্দর একটা জামা পরে যাচ্ছি, ভিজে কাদা মাখিয়ে আমাকে বাড়ি ফিরতে হবে কি না। যাই হোক, আমি তো রেডি হয়ে গেছি, এখন তাড়াতাড়ি করে খাবারটাও খেয়ে নিচ্ছি। বাঁধাকপি আর পনির পটল দিয়ে তরকারি আর ভাত আজকের মেনুতে। প্রথমে ভেবেছিলাম ভাত খাবো না, কিন্তু ভাবলাম না, এক্সপেরিমেন্ট করে কোনো লাভ নেই। অ্যাসিডিটি থেকে যেহেতু আমি রিলিফ পেয়েছি এই সকালবেলায় ওটস খাওয়াটা বাদ দিয়ে, সেই কারণে ভাতই খেয়ে নিলাম। না হলে হয়তো ওটস দিয়ে স্মুদি বানানোর ইচ্ছে ছিল, কারণ আমার গাছে একটি ড্রাগন ফল হয়েছে, আপনাদেরকে আমি দেখাবো, সেটা পেকেওছে, তাই ভাবছিলাম ওটা ছিঁড়ে এনে আজকে স্মুদি বানাবো। অবশ্যই পরের ভ্লগে আমি শেয়ার করব আমার গাছের প্রথম ড্রাগন ফ্রুট। আমি এখন তৈরি, বেরিয়ে যাচ্ছি কলেজ। চলুন দুগ্গা দুগ্গা বলে যেন আমি ট্রেনটা পেয়ে যাই। টাইমেই আছি, আজকে কোনো তাড়াহুড়ো নেই, খুব ধীরে সুস্থেই আমি যেতে পারবো। আর যেতে যেতে আপনাদেরকে সকালবেলাতে যে প্রমিসটি করেছি সেটা শেয়ার করে দিই, যে এমন একটা সময় এসেছিল আমার জীবনে যে তখন আমার পড়াশোনা প্রায় বন্ধ হয়ে যেতে বসেছিল। সেই সময়টা বলি মাধ্যমিক পাশের পর বলতে পারেন, মানে মাধ্যমিক পাশ করার পর থেকে ওই কলেজের ফার্স্ট ইয়ার পর্যন্ত এই 2 বছর বা 2.5 বছর আমার জীবনের ভীষণ ক্রুশিয়াল পিরিয়ড ছিল। অ্যাকচুয়ালি এই সময় যেটা হয়, বাবা মায়ের একটা টেনশন কাজ করে যে না, হঠাৎ করে মেয়েটা বড় হয়ে গেল। তার পাশাপাশি প্রতিবেশী আত্মীয় স্বজনদেরও অনেক এই বিষয় নিয়ে চিন্তা তৈরি হয়ে যায়। তারা নানান রকমের আর কি বুদ্ধি দিতে থাকে বা বাবা মাকে অনেক খোঁজ খবর দিতে থাকে। আমি ডিরেক্ট বলেই দিই আসলে কি, বিয়ের সম্বন্ধ এক কথায়। এবার মধ্যবিত্ত পরিবারের কনসেপ্টটা কি না, মেয়ে একটু বড় হয়ে গেছে, ওই লাবণ্য আছে, চলো এই সময়টা থাকতে থাকতেই মেয়েকে পাত্রস্থ করে দেওয়াই ভালো। ভালো ভালো সম্বন্ধ আসছে, তাকে আর পড়িয়ে কাজ নেই, শ্বশুর ঘরে গিয়ে সে পড়াশোনা করবে, এইরকম একটা মেন্টালিটি। আমার মায়ের কিন্তু এ বিষয়ে প্রথম থেকেই প্রচুর আপত্তি ছিল। বাবা আর কি একটু টেনসড ছিলেন, তো বাবাকেই এরকম অনেক প্রস্তাব দিত। সেই কারণে এমন একটা সিচুয়েশন তৈরি হয় যে বাড়িতে একটা অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়ে যায়। আর যে পরিবেশে একজন ছাত্রছাত্রী সে যতই মেধাবী হোক না কেন, তার পক্ষে তার পড়াশোনাটাকে সুন্দরভাবে চালিয়ে নিয়ে যাওয়া খুব দুষ্কর হয়ে ওঠে। মেয়েকে পাত্রস্থ করা নিয়ে যাদের এত চিন্তা, তাদের সাথে আমার স্বাভাবিকভাবে একটা মতবিরোধ তৈরি হয়। আর তখন
তখন একটা মেয়ে যথেষ্ট ছোট, সে 12-এ পড়ে, তার এইরকম কোনো মানে চিন্তাভাবনাই নেই, সে জীবন সম্পর্কে অন্য কিছু পরিকল্পনা করে রেখেছে, নিজের পায়ে দাঁড়াতে চায়। সেই রকম অবস্থায় তাকে যদি তার স্বপ্নগুলো সব ভেঙে দিয়ে এরকম একটা গতানুগতিক জীবনে ঠেলে দেওয়া হয়, সেটা কি সে স্বাভাবিকভাবে নেবে না, তাই না? তো আমার সাথেও ঠিক এরকমই হয়েছিল। 2 বছর এত ক্রুশিয়াল ছিল যে সব কিছু মাথা ঠান্ডা করে ম্যানেজ করাটা খুব মুশকিল হয়ে যাচ্ছিল। সেই সময় তো আমি ভীষণ জেদ ধরে বসি যে না, একেবারেই নয়, যে বিশেষ করে তো আমি কোনো স্কুল টিচারকে বিয়ে করতে চাই না। কেন কি জানি আমার ছোটোবেলা থেকে ধারণা তৈরি হয়ে গিয়েছিল যে পুরুষ টিচার ভালো পড়াতে পারে না, কিন্তু এটা আমি যদিও পরবর্তীতে খুব ভালো করে উপলব্ধি করেছি, এরকম কোনো জেন্ডার বায়াস নেই শিক্ষকতার ক্ষেত্রে। আর অ্যাকচুয়ালি আসলে আমি স্কুলে পড়তাম সেটা গার্লস স্কুল ছিল তো, আর সব ম্যামরা ছিলেন, আর এত ভালো প্রত্যেকেই ছিলেন, তাদের কাছ থেকে এতটাই ভালোবাসা, এতটাই কেয়ার এবং এতটাই ভালো গাইড আমরা পেয়েছিলাম, যার কারণেই হয়তো মাথার মধ্যে এটা সেট হয়ে গেছিলো টিচার মানে, শিক্ষক মানে মেয়ে। তো ওই একজন স্কুল টিচার, তাকে আমাকে আবার হাজব্যান্ড হিসেবে দেখতে হবে, এই ব্যাপারগুলো আমি মেনে নিতে পারছিলাম না। তো আমি ভীষণই মেন্টালি ডিসব্যালেন্স হয়ে গেছিলাম, একটা অন্যরকম একটা সিচুয়েশান তৈরি হয়ে গেছিলো। সেই পরিস্থিতিতে একদিন মা আমাকে পরিষ্কার জানায় যে তোমার যেটা ইচ্ছে তুমি সেটাই করবে, কোনো কিছুই তোমাকে আটকাতে পারবে না। যাই হোক, এই আবেগপ্রবণ কথাগুলো বলতে বলতে আমি পৌঁছে গেছি বেলডাঙা। চলুন কলেজে যাই আর বাকি বিষয়টা আপনাদের সাথে শেয়ার করে নিই। আর মা আমাকে এতটা সাপোর্ট করেছিল তার কারণ আমি মাধ্যমিকে স্টার মার্কস পেয়েছিলাম। আপনাদের সাথে শেয়ার করেই দিই, সেই সময় মানে মাধ্যমিকে স্টার মার্কস মানে বিরাট একটা ব্যাপার ছিল। তো স্কুলে স্ট্যান্ড করেছি, এরকম একটা ভালো রেজাল্ট, তারপরেও সেই মেয়েটিকে বিয়ের জন্য প্রেশার ক্রিয়েট করা হচ্ছে, সেটা তো ঠিকঠাক নয় বা কাম্য নয়, কোনো শিক্ষিত পরিবারই এরকম কাজ করবে না। কিন্তু বাবার কি হয়েছিল আমি জানি না, বাবাকে হয়তো যদিও বাবা পরে নমনীয় হয়ে গিয়েছিলেন, অ্যান্ড বাবা প্রচুর সাপোর্ট করেছেন আমাকে, বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া, বিভিন্ন এক্সাম দিতে নিয়ে যাওয়া, সব বাবাই করেছেন। বাবার অবদান তো মানে বাবার অবদান আমরা কেউই অস্বীকার করতে পারবো না, কিন্তু কখনো কখনো আমাদের লাইফে এরকম ফেজ আসে যেগুলো হয়তো কারোরই হাতে থাকে না, হয়তো ডেস্টিনি এরকম তৈরি করে দেয় বা ভগবান পরীক্ষা নেন। যাই হোক, সিচুয়েশান স্টেবল হয়, তারপরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিই, অ্যান্ড রেজাল্টও যথেষ্ট ভালোই হয়। তারপরে তো আমার কলেজ জীবন, অ্যান্ড তারপরে আপনারা অনেকটাই জানেন আমার যে স্টাডি রিলেটেড ভ্লগ রয়েছে, আমার এডুকেশনাল কোয়ালিফিকেশান যে ভ্লগে আমি শেয়ার করেছিলাম, সেখানে অনেকটাই আপনাদের সাথে শেয়ার করেছি। আর আজকের ডিসক্রিপশান বক্সে সেই ভ্লগের লিঙ্ক আমি দিয়ে দেবো, যারা চেক করতে চান একবার দেখে নিতে পারেন। তো আমার এন্ডে একটাই কথা বলার, যারা বাবা মা রয়েছেন বা যারা ছাত্রছাত্রী আছো, নিজের লক্ষ্যটাকে স্থির রাখবে এবং জেদটাকে বজায় রাখবে। বাবা মাকে আমার এটুকু বলার যে ছেলে মেয়ে যদি পড়াশোনা করতে চায় তাকে পড়তে দিন, তাকে সাপোর্ট করুন, সে তো আপনারই অংশ, তার কথাগুলো আপনাকে বুঝতে হবে, তার ইমোশনগুলোকে প্রায়োরিটি দিতে হবে, তার সাথে একটা ফ্রেন্ডলি রিলেশন বিল্ড আপ করতে হবে। আর স্টুডেন্টদের উদ্দেশ্যে আমার এতটুকু বলার যে নিজের লক্ষ্য স্থির রাখো, যেটা বললাম, আর সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য একটা সুন্দর পথ তৈরি করো। আর একটা পথ নয়, একাধিক পথ তৈরি করো, যে একটা পথে যদি বাধা আসে তাহলে আমাকে প্ল্যান বি কাজে লাগাতে হবে, এরকমভাবে একটু অপশন রাখো, কিন্তু লক্ষ্যটা যেন নির্দিষ্ট থাকে। যাই হোক, আর ভারী ভারী কথা বলবো না, তবে এই বিষয়ে একটা কথা স্বীকার করতেই হয়, না বললে হয়তো বিষয়টা সম্পূর্ণ হবে না, যে আমার যে এতটাই চেপে গিয়েছিল এবং অভিমান এই লেভেলে মানে চলে গিয়েছিল যে আমার মাধ্যমিকের পর থেকে পড়াশোনার জন্য আমি বাবার কাছ থেকে কোনো খরচ নিইনি, নিজের পড়াশোনার খরচ সম্পূর্ণটা নিজেই চালিয়েছি। প্রচুর টিউশন পড়াতাম আমি সেই সময়। গল্প করতে করতে তো ট্রেনে চেপে গেছি, আর এক কাপ কফিও নিয়ে নিয়েছি। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমার ভীষণ মাথা ধরেছিল, স্টেশনে এসে চা নিয়েছিলাম, কিন্তু চাটা আমি শান্তি করে খেতে পারিনি, ট্রেন ঢুকে গিয়েছিল। তাই ট্রেনে এই যে দাদাকে দেখতে পেলেন, ইনি রোজ দিন আমাদেরকে চা কফি দিয়ে যান, মানে ওনাকে আমরা খুঁজি লিটারেলি, অ্যান্ড বেথুয়া ক্রস করার পরও যদি ওনাকে আমরা দেখতে না পাই তখন একটু হতাশ হয়ে যায়। এখন ঘড়িতে বাজে 5:41, নেমে গেছি নিজের স্টেশনে, সোজা বাড়ি যাব। শরীরটা খুব একটা ভালো লাগছে না, তবে প্ল্যান করে রেখেছি বাড়ি ফিরে আপনাদের সাথে একটা দারুণ বিষয় আমি শেয়ার করব। আমি নতুন সেটা খুঁজে পেয়েছি, আর আমার মনে হচ্ছে আমার পরিবারের সকলের সাথে সেটা শেয়ার করে নিলে তাদেরও হয়তো উপকারে লাগতে পারে। সন্ধে হয়ে আসছে, আমি ফ্রেশও হয়ে গেছি,
চলুন যেটা বলছিলাম সেটা শেয়ার করি। এটা হলো একটা ক্যালেন্ডার, পিরিয়ড ট্র্যাকিং ক্যালেন্ডার বলতে পারি। অনেক সময় আমাদের পিরিয়ডস লেট হয়ে যায়, কেন হয় আমরা বুঝতে পারি না। কখনো স্ট্রেস, কখনো ট্রাভেল, কারোর পিসিওডি আছে, কারোর থাইরয়েড আছে, এই সমস্ত কারণে হয়ে থাকে। এই ক্যালেন্ডারটাতে আমরা মার্ক করে রাখতে পারি আর আমাদের কাজে দিতে পারি। তবে সবসময় তো ক্যালেন্ডার ক্যারি করা সম্ভব হয় না, তাই এভারটিন একটা অ্যাপ লঞ্চ করেছে পিরিয়ড ট্র্যাকার, সেটাও আমরা ইউজ করতে পারি। আর এটা ভীষণ সুবিধাজনকও। এখানে আপনার পিরিয়ডের ধরন, তারিখ, কি সমস্যা হচ্ছে পিরিয়ড চলাকালীন, সেগুলো সব মার্ক করে রাখতে পারি আর নিজের সাইকেল সম্পর্কে একটা ধারণা তৈরি করতে পারি। আর সব থেকে বড় কথা হলো এই দিনগুলোতে নিজের কমফর্টটাকে সবসময় প্রায়োরিটি দেওয়া প্রয়োজন। সেই কারণেই আমি বেছে নিয়েছি এভারটিন স্কিন থিন প্যাড। এটা আলট্রা থিন অ্যান্ড লাইট ওয়েট। এতে আছে সজনে, অ্যালোভেরা, যা স্কিনকে স্মুথ রাখে ও ইরিটেশন রিডিউস করে। এটা ডার্মাটোলজিক্যালি টেস্টেড। আপনারাও যদি পিরিয়ড গেসের বদলে ট্র্যাক করতে চান তাহলে এর লিঙ্ক ডিসক্রিপশন বক্স থেকে চেক করে নিতে পারেন। এই বিষয়টি তো আমার বেশ নতুনত্ব লেগেছে, আর এই পিরিয়ড ট্র্যাকার অ্যাপটি আপনাকে আগে থেকেই সিগন্যাল দেবে। এখন সময় 7:40, রাতের খাবার নিচ্ছি। শ্বশুরমশাইয়ের খাওয়া হয়ে গেছে, শাশুড়িকে খাবার দিয়ে দিচ্ছি আর নিজেরটাও নিয়ে নিচ্ছি। আমার আজকে খুব খিদে পেয়েছে, তাই আমি আজকে একটা রুটির বদলে নিচ্ছি 2টো রুটি আর সাথে মটরের ঘুগনি। হ্যাঁ, ঘুগনিটা আমি বানাইনি, এটা মা দিয়ে দিয়েছে। আমি যখন কলেজ থেকে ফিরছিলাম তখন মা দেখি রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে, আর এটা আমার জন্য ছিল সম্পূর্ণ সারপ্রাইজ। আমি জানতামই না, ভাবছিলাম বাড়িতে গিয়ে আমাকে তরকারি বানাতে হবে বা দুধ আম রুটি খেয়ে নেবো। এই বিষয়ে মনে পড়ে গেল ম্যাঙ্গো সিরিজের 2টো রেসিপি এখনও বাকি আছে, আমি চেষ্টা করছি শেয়ার করার। যাই হোক, আজকের ব্লগটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক করে দেবেন।